এটা আমার গোয়া ট্যুরের প্রথম পর্ব। আগের দিন রাতে আমরা গোয়াতে এসে পৌঁছেছিলাম মডগাঁওতে। তো সেখান থেকে আমরা একটা স্কুটি ভাড়া করে এসে পৌঁছেছিলাম কালাঙ্গুটে। রাত্রেটা কালাঙ্গুট ব্রিজ এবং তার চারদিকটা আশপাশটা ঘুরে সময়টা কেটেছিল। আর আজ সকালে আমরা বেরিয়ে পড়লাম নর্থ গোয়ার কিছু সাইট সিন করতে। আজ আমাদের ডেস্টিনেশন আরাম্বুল ব্রিজ, সুইট ওয়াটার লেক, মানে কালাঙ্গুটি থেকে আপ টু আরাম্বুল ব্রিজ পর্যন্ত। তার মাঝে যেই জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলো আমরা কভার করব। তো প্রথম বেরিয়েছিলাম, বেরোনোর পরে আমরা এই যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে মরজিম ব্রিজ। আমার নর্থ গোয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ব্রিজ লেগেছিল এই মরজিম ব্রিজ। লোক সংখ্যা ক্রাউড যথেষ্ট কম ছিল, খুব ভালো, চারদিকে পরিবেশ ভীষণ ভালো লেগেছে আমার এবং সবারই ভালো লাগবে আশা করি। জায়গাটা খুবই সুন্দর, জলের কালারও যথেষ্ট পরিষ্কার স্বচ্ছ জল, ব্রিজটা ভীষণ ভালো, হোয়াইট স্যান্ড ব্রিজ। তো রাস্তা দিয়ে আসার পথে আমি কিছু ইনফরমেশান দিই। কিছু জায়গায় পুলিশ, মানে ট্রাফিক পুলিশরা থাকে স্কুটি নিয়ে আসার সময়। হেলমেট তো অবশ্যই এই রুটটায় আসার জন্যে আপনি হেলমেট পরবেন, পেছনে যে থাকে তার হেলমেট না হলেও চলবে। বাট কিছু জায়গায় আমি দেখেছি টার্নিং আছে, মানে রোড টার্নিং, কিছুটা বাঁ দিকে চলে যাচ্ছে একটা রাস্তা আর এক ডান দিকে রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ওয়ান ওয়ে যখন আপনি বাইক কিংবা গাড়ি ঢুকিয়ে দেবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ চালান কাটবে। এবং আমার সাথেও সেটা হয়েছিল, প্রথম দিন আমার এরকম ভুল হয়েছিল। যাক, সেই জায়গাগুলো লক্ষ্য করে আপনারা আসবেন। বেশি না, খুব বেশি হলে 2-3 জায়গায় এই জায়গাগুলো, মানে এই ট্রাফিক পুলিশের এটা রয়েছে। তো সেটা ক্রস করে আপনারা ধীরে সুস্থে গাড়ি চালাবেন, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমরা বেরিয়েছিলাম সকাল 10টা এবং বিকেল 5টা-6টার মধ্যে আরামসে আমরা হোটেল পৌঁছে গিয়েছিলাম। মাঝে অনেক সময় পেয়েছিলাম, অনেক সুন্দর জায়গা, ভীষণ ভালো লেগেছিল। কালাঙ্গুটি থেকে আপ টু আরাম্বুল পর্যন্ত টোটাল কিলোমিটার হয় 30-35 কিলোমিটার। তা প্রথম আমরা এসে পৌঁছিলাম, এটা হচ্ছে মরজিম ব্রিজ। মরজিম ব্রিজ ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার, চারদিকে পরিবেশও ভীষণ সুন্দর এবং এই আশপাশে ব্রিজের আশপাশে স্যাক্সগুলো আছে, সেখানে বসে থাকলেও কোনো সমস্যা হয় না। হোটেল মালিকরা, রেস্টুরেন্ট, ক্যাফের মালিকরা খুব একটা বিরক্ত করে না, বসা যায়, কোনো এক্সট্রা চার্জও এরা চায় না বসার জন্যে। অনেকটা হাঁটার পরে এখানটা কিছুটা রেস্টও আপনারা নিতে পারেন। মরজিম ব্রিজ থেকে বেরিয়ে আবার কিছুটা যাওয়ার পরে আমরা আরেকটা ব্রিজে এলাম। এই যে ব্রিজটা দেখছেন এটা এন্ট্রি, এটা হচ্ছে আশ্রিম ব্রিজ। এটাও ভীষণ সুন্দর, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। কোথাও আপনি প্লাস্টিক কিংবা নোংরা আবর্জনা দেখতে পারবেন না। ব্রিজটা ভীষণ সুন্দর, চারদিকে নারকেল কোকোনাট ট্রিতে সাজানো, ছোট যে কটেজগুলো আছে সেগুলোও ভীষণ সুন্দর। এটা পুরো নর্থ গোয়ার মধ্যে পড়ে। আমরা যেহেতু 11:30 নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম, তো খুব একটা লোকজন আমি দেখতে পাইনি। এরা বলছিলেন যে সন্ধ্যেবেলা এখানে ভিড়ভাড়টা একটু বাড়ে, কেন আমরা গিয়েছিলাম নিউ ইয়ার টাইমে। এই সময় পার্টি, প্রত্যেকটা ব্রিজে প্রায় নাইট পার্টি, ইভিনিং পার্টি চলতে থাকে। চারদিকে লাইট ফাইট লাগিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ এবং একটা মহল তৈরি হয়। তো সেগুলোকে এনজয় করতে যারা ট্যুরিস্ট কিংবা যারা লোকাল রয়েছে তারাও আসে। তো এটাই এনজয় মেনলি গোয়ার নিউ ইয়ার টাইমে, মেন ফেস্টিভ্যাল টাইম গোয়ার ক্রিসমাস এবং নিউ ইয়ার টাইম। তো সন্ধ্যেবেলাটা ভীষণ, যে কোনো বিচে, মানে নর্থ গোয়ায় আমি দেখেছিলাম যে কোনো বিচে, মানে ইভিনিং টাইমটা যে কীভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। ইভেন সকালবেলাটাও আপনি যে কোনো সাইট সিন করতে সময় যথেষ্ট কেটে যাবে। প্রত্যেকটা বিচের সৌন্দর্য আলাদা, প্রত্যেকটা বিচের সৌন্দর্য ভীষণ সুন্দর। এটা আশ্রিম ব্রিজ। এখান থেকে আমরা কিছুটা হেঁটে মানে মরজিম ব্রিজ থেকে আশ্রিম ব্রিজে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স আছে, গিয়ে আমরা পাশ দিয়ে একটা এক্সিট একটা করার জায়গা ছিল, সেখান থেকে বেরিয়ে আবার সার্ভিস রোডে চলে এসেছিলাম। যেই রাস্তাটা দিয়ে গাড়ি ফাড়ি যায়, মানে গাড়িগুলো রেখে পার্কিং করে তারপরে বিচে আসতে হয়। তো যাই বলছিলাম, নর্থ গোয়ায় ফেস্টিভ্যাল টাইমে, মেনলি ক্রিসমাস নিউ ইয়ার টাইমে একটা অন্যরকম মহল হয়। চারদিকের লাইট আলো, সকালের যে পরিবেশ রাত্রিবেলা একদম চেঞ্জ হয়ে যায়। একটা অন্যরকম মনে আমাদের এখানে দুর্গাপুজো, মানে কলকাতার দুর্গাপুজো কিংবা
অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে মেনলি দুর্গাপুজোর মতন তার থেকে বেশি কিছু রোশনাই এখানে, মানে আলোর চারদিকে নিয়ন আলোর, আর এত সুন্দর সুন্দর লাইটিং। প্রত্যেকটা রেস্টুরেন্ট ক্যাফে, মানে যতগুলো ব্রিজ সাইড ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, কটেজ। আমরা আবার আশ্রিম ব্রিজ থেকে বেরিয়ে আমরা চললাম আরাম্বুল ব্রিজে। আরাম্বুল ব্রিজে অবধি মানে পুরো শেষ পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায় না, বাইকটাকে রেখে এই মার্কেটটার ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। একটু উঁচু চড়াই আছে, সেই চড়াইয়ের ওপর থেকে উঠে আপনার মানে ওই আশ্রিম ব্রিজ, তারপর আশ্রিম ব্রিজের পরেই সুইট ওয়াটার লেক। তো আমরা আশ্রিম ব্রিজের পথে চলেছি। এটা আশ্রিম ব্রিজের রাস্তাটা, এবং এর ভেতরে একটা মার্কেট আছে, মার্কেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটেই যেতে হয়। প্রত্যেকে হেঁটে হেঁটেই যায়, মানে ভেতরে গাড়ি ভাড়ি ঢোকানো যায় না, প্রচণ্ড সরু গলি, 1 থেকে 2 মানুষ হেঁটে যাতায়াত করতে পারে। আর যে মার্কেট রয়েছে, মার্কেটের যে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, মানে ওইখানকার ওয়েস্টার্ন ড্রেস, সেগুলোর প্রাইসও ভীষণ রিজনেবল। এই জায়গাটা দেখছেন, এগুলো প্রচুর বোল্ডার রয়েছে, ভীষণ সুন্দর। মানে এই জায়গাটা এতটা সুন্দর রক ফর্মেশনটা, যে যখন এখানে হাই টাইড হয় তখন জলটা এসে এই যে ছোটো ছোটো যে ফাঁকা জায়গাগুলো রয়েছে পাথরের মাঝখানে, সেখানে জলটা এসে জমে, এবং ছোটো ছোটো ভীষণ রঙের মাছ এসে এখানে থাকে। জলগুলো যখন চলে যায় সেই মাছগুলোকে দেখা যায় ভীষণ সুন্দর, মানে ওরা ওখানেই জলে থেকে যায়। আবার যখন লো টাইড হয় তখন তো ওই মাছগুলোকে দেখা যায়, আবার হাই টাইড আবার যখন হয় তখন ওই মাছগুলো আবার হয়তো চলে যায়, কিছু কিছু থেকে যায় ওখানে। এই জায়গাটা হাঁটার একটা এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর জায়গা। অনেকটা হাঁটার পরে আমরা আরাম্বুল ব্রিজের কাছে পৌঁছে গিয়েছি। এটা আরাম্বুল ব্রিজ, মাঝে মাঝে কিছু ছোট বড় বোল্ডার রয়েছে। এখানে স্নান করাটা একটু ডিফিকাল্ট, আর লোকজনও খুব একটা নেই যারা সমুদ্রে চান করছেন, তাই আমরাও এখানে চান করিনি। এখান থেকে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে আমরা সুইট ওয়াটার লেকে যাব এবং সেখানে গিয়ে চান করব। এটা আরাম্বুল ব্রিজ, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার। আর এটা হচ্ছে সেই আরাম্বুল ব্রিজের সুইট ওয়াটার লেক। চারদিকে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট ঝিল। জল খুব পরিষ্কার, চান করার জন্য একদম উপযুক্ত। আর ব্রিজের পাশে বসার জন্যে এবং রেস্ট নেওয়ার জন্যে কিছু বেঞ্চ এবং চেয়ারও পাতা রয়েছে। তো এখানকার যে রেস্টুরেন্টের মালিক, তারা কিছু পয়সা নেই এখানে রেস্ট করার জন্যে, পার চেয়ার পিছু 100 রুপিস, আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম দেয়। আর এনাদের এখান থেকে কিছু কিনে খেলে তাহলে বসাটা ফ্রি। বাট খাওয়ার দাওয়ারের দাম যথেষ্ট বেশি, অনেক বেশি খাওয়ার দাওয়ারের দাম। আর আমি জল দেখলে চান না করে থাকতে পারি না, তাই আমি আবার নেমে গেলাম সুইমিং করার জন্য জলে। আর এখানকার যা চারদিকে সিনারিও, যা সুন্দর ছবির মতন জায়গা, এখানে জলে না নেমে থাকাই গেল না। আমি তো থাকতেই পারলাম না, আমি সুইমিং করার জন্য নেমেই গেলাম এই জলে। অপূর্ব সুন্দর। আর বেশি সুন্দর এই দেখুন চারদিকে যে কটেজগুলো, মানে একটু উঁচুতে ছোট ছোট অনেকগুলো লম্বা কটেজ রয়েছে। এই কটেজগুলো যাওয়ারও রাস্তা রয়েছে। এখানে একটা ছোট্ট পোল মতো করা আছে, কাঠের পোল, সেটা দিয়ে ওই পাহাড়ের সাইড দিয়ে অনেকগুলো কটেজ রয়েছে, সেগুলোতে যাওয়া আসা করা যায় এবং ওখানে লোক থাকেও। প্রাইসও যথেষ্ট রিজনেবল। আমি দেখেছি এই এরিয়াটাতে ইন্ডিয়ান বাঙালি লোকজন একটু কমই থাকে, বেশিরভাগ ফরেনাররাই থাকে।
বাট জায়গাটা ভীষণ সুন্দর। হাতে সময় থাকলে এখানে একটা রাত থাকাও যায়। সুইট ওয়াটার লেকে আমি অনেকটা সময় এক্সপেন্ড করি, এখানে ঘন্টাখানেক চান করি অনেকটা সময়। কালাঙ্গুটে থেকে এত দূর এসে যে শরীরের ক্লান্তিটা ছিল, যতটা রোদে কষ্ট হয়েছিল, এই জলে নেমে পুরো কষ্ট একদম আমার পুরো রিলিফ হয়ে গেছিলো। খুব ভালো লেগেছিলো আমার। আরাম্বুলের সুইট ওয়াটার লেকের জল থেকে উঠে আমরা আবার আরাম্বুলের একটা স্ট্যাকে এসে বসি এবং আরাম্বুলের সমুদ্রেতেও কিছুটা চান করার জন্য গিয়েছিলাম। তো এখানে একটা ছোটো স্যাক ভাড়া নিয়েছিলাম এবং আমরা কিছু জল কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়েছিলাম। খাবার ভাড়াটা একটু বেশি, যেহেতু ব্রিজ সাইড ক্যাফে কিংবা রেস্টুরেন্ট বলতে পারেন। বাট রাস্তার উপরে যে ক্যাফে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমরা লাঞ্চ করেছিলাম, সেখানে খাওয়া দাওয়ার কিন্তু যথেষ্ট রিজনেবল। মোটামুটি আপনি অন্যান্য শহরে যেরকম খাওয়া দাওয়া করবেন সেরকমই খরচাপাতি। বাট বিচ সাইডে যেই ক্যাফে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখান থেকে আপনি যদি কিনে এই স্যাকে বসে খান তাহলে কিন্তু খরচা অনেক, মানে প্রায় 3 ডবল। তো আরও কিছুক্ষণ সময় রেস্ট নেওয়ার জন্য আমরা এই স্ন্যাকে ঢুকেছিলাম। ঢুকে কিছুটা সময় এখানে রেস্ট নিয়েছিলাম বসে। তার এক্সপিরিয়েন্স। তারপর আমরা রিটার্ন করি লাঞ্চ করে। আমরা এরপরে চলে এসেছিলাম চাপোরা ফোর্টে। চাপোরা ফোর্টটাও ভীষণ সুন্দর। কিছুটা সিঁড়ি দিয়ে উঠে উপরে উঠতে হয়, নিচে পার্কিংয়ের জায়গা আছে গাড়ির, স্কুটারের, কোনো সমস্যা হয়নি। এখানেই সেই দিল চাতা হে শ্যুটিংটা হয়েছিল। তো সেইখানটা গিয়ে আমরা পুরো 360 ভিউ গোয়া বিচের ভিউটা দেখতে পাই। পুরো ব্রিজটা, পুরো গোয়ার সমুদ্রটা এদিক দিয়ে পুরো পরিষ্কার দেখা যায়। সিটিটা দেখা যায় না, বাট সমুদ্রের ওই যে সাইডটা ওটা পরিষ্কার বোঝা যায়। এরপরে আবার সন্ধ্যাবেলা আমরা হোটেলে যে আমার মতন ফিরে আসি এবং আমাদের কাছেই, মানে কালাঙ্গুট ব্রিজের কাছেই ছিল বাগা ব্রিজ। তো বাগা ব্রিজে ঘুরতে বেরোই টিটোস লেনে। এটা বাগা ব্রিজের ছবি পুরো ক্রিসমাস টাইমে। আর এই যে স্টেজগুলো বানানো হয়েছে, পার্টি স্টেজগুলো, এগুলোতে কোনো এন্ট্রি ফি কিন্তু নেই। কয়েকটাতে এন্ট্রি ফিটা ফ্রি আছে, যেমন কিছুতে 100 টাকা 150 টাকা, কিংবা আপনাকে ওখানে উঠলে ওখানে ওয়াইন কিংবা বিয়ার খেতে হবে, সেখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু বেশিরভাগই দেখলাম ইভিনিং টাইমে সবকটা এন্ট্রি, মানে এর উপরে উঠে আপনাকে ড্যান্স করার জন্যে কোনো এন্ট্রি চার্জ নিচ্ছিল না। মিউজিক তো একদম ফুল দমে চলছিল, প্রপার ফুল সাউন্ডে ডিজে মিউজিক চলছিল। তো মজাটা একদম অন্যরকম ছিল। এটা ইভিনিং টাইম, বাগা ব্রিজের ইভিনিং টাইম, এবং এটা ক্রিসমাস টাইমে আমরা গেছিলাম। এটা হচ্ছে 22 তারিখের রাতে, মানে 22শে ডিসেম্বরের রাতের ছবি। এই টাইমটা মোটামুটি 8:30 9টা কি 9টা 9:30 হবে। তো এখানেও আমরা অনেকটা সময় ছিলাম, রাত প্রায় 11টা 11:30 পর্যন্ত ছিলাম। তারপরে ব্যাক করে আসি হোটেলে টিটোস লেন দিয়ে হাঁটতে হাঁটতে। তো আমরা বিচ সাইড ক্যাফেতে রাতেরবেলা আমরা ডিনার করিনি, আমরা করেছিলাম আমাদের হোটেলেই। বাট আমরা এনজয় করতে গিয়েছিলাম ওখানে, চারদিকে পরিবেশটা দেখার জন্যে এবং গোয়ার নাইট লাইফ কীরকম হয় সেটাকে দেখবার জন্য, নিজের চোখে উপভোগ করার জন্যে। তা আপনারা গেলে অবশ্যই এই টাইমটাতে যদি যান এরকম একটা মহল পাবেন। এই যে লাইটিং, চারদিকে যে বিভিন্ন রকমের যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর, মানে কাছাকাছি, এত ভিডিওতে হয়তো অত পরিষ্কার আসেনি, কাছ থেকে সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারছেন একদম অন্যরকম, মনে হয় না ফরেনে চলে এসেছি, সত্যি ফরেন।
লাইফে তো এখানে একবার যাওয়া মাস্ট, সে আপনার ম্যারেজের আগে হোক কিংবা পরে, মানে বিয়ের আগে কিংবা পরে। পরে গেলে অন্যরকম মজা পাবেন আপনি আপনার ফ্যামিলির সাথে, আগে গেলে আপনি আপনার ফ্রেন্ড এবং বন্ধুবান্ধবের সাথে একটা অন্যরকম পরিবেশ পাবেন। সময় যে কীভাবে কোথা থেকে কেটে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না, এতটা সুন্দর জায়গা। মানে চারদিকে দেখার জন্যে, এন্টারটেনমেন্ট করার জন্যে আপনার একদম ভরপুর। গোয়া একদম এন্টারটেনমেন্টের জন্যে একদম ভরপুর, 100% একদম গোয়া অ্যাপ্রুভেড। গোয়া মানুষ সবার মানে মানুষের এন্টারটেনমেন্ট করার জন্যে। গোয়াতে টিটোস লেনে ফিশ স্পা করার জন্য অনেক ছোট ছোট কাউন্টার আছে। এখানে আমি একটু বার্গেনিং করে আপনি পার হেড 100 টাকা করে 20 মিনিটসের জন্যে ফিশ স্পা করাতে পারেন। এবং বিভিন্ন রকম ম্যাসেজ, ট্যাটো, ড্রয়িং আপনার শরীরে যে কোনো জায়গায়। টিটোস লেন একদম পারফেক্ট। প্রচুর প্রচুর শপ রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর ক্যাফে, প্রচুর বার, প্রচুর ডিস্কো এই টিটোস লেনে। এইভাবেই আমরা গোয়ার বাগা ব্রিজটা ঘুরে রাত্রিবেলা আবার আমরা ফিরে এসি আমাদের হোটেলে। বাগা ব্রিজ থেকে কালাঙ্গুটে খুব একটা দূর নয়, মাত্র 1-1.5 কিলোমিটার রাস্তা ছিল। এসে আমরা আবার রাতের বেলাটা হোটেলে স্টে করি এবং পরের দিন আমরা আবার পরের সাইট সিনগুলো ওল্ড দীঘাতে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি।